পিটপিট করে চোখ খুলতেই মাইশা অনুভব করে তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। ঘুটঘুটে অন্ধকার রুমটা। কোথা থেকে একটুও আলো বাতাস আসার জো নেই এই রুমে। হাত নাড়াতে যেতেই ব্যথা অনুভব করে। প্রচণ্ড শক্ত করে বেঁধে রাখাতে ব্যথা হয়ে গিয়েছে হাত জোড়া। পা নাড়াতে অনুভব করে পা দুটোও বেঁধে রাখা হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে মাইশা মৃত্যুর জন্য সময় গুনতে থাকে। এখান থেকে সে বেঁচে ফিরতে পারবে না এটুকু সে বুঝে গিয়েছে। বাঁচিয়ে ফেরত পাঠানোর জন্য তো তাকে এত কৌশলে এখানে বন্দী করা হয়নি। আশ্চর্যজনক বিষয় হলো মাইশার কান্না পাচ্ছে না। একটুও ভয় করছে না মরে যাবে বলে। হ্যাঁ, একটু আফসোস পেটে থাকা নিষ্পাপ অংশটার জন্য, যাকে দুনিয়ার আলো দেখাতে ব্যর্থ মাইশা। নিয়তি বড্ড নিষ্ঠুর। মনে মনে নিজের ভাগ্য নিয়ে আফসোস করার মুহূর্তেই অনুভব করে রুমের দরজাটা খুলে যাচ্ছে। এক ফালি আলো এসে ছুঁয়ে দেয় মাইশার গা। চোখ দুটো বন্ধ করে ফেলে মাইশা। সকাল হয়ে গিয়েছে। সকাল না হলে এত আলো আসতো না নিশ্চয়। কালো পোশাক পরা একজন রুমে ঢুকে পড়ে। পরপর আবারও দরজা বন্ধ হয়ে যায়। মাইশা চোখ খুলে। অবয়নটা মাইশার মুখোমুখি বসে পড়ে হাঁটু মুড়ে। লোকটার ঘন ঘন ত্যাগ করা নিঃশ্বাস মাইশা অনুভব করতে পারছে বেশ। মেরে ফেলতে চাও আমায়? শুধায় মাইশা। লোকটা জবাব দেয় না। মাইশার হাতের ওপর হাত রাখে। মাইশা তাচ্ছিল্য হাসে। আমার নিঃশ্বাস কেড়ে নিয়ে যদি তুমি শান্তিতে শ্বাস টানতে পারো তাহলে আমার তোমার প্রতি কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আমায় মারতে যদি তোমার হাত কাঁপে তাহলে আমার অভিশাপে সারা জীবন দাপড়াতে দাপড়াতে বাঁচবে তুমি। মাইশার সুরে ক্রোধ স্পষ্ট। লোকটা অবাক হয়। চেপে ধরে মাইশার গাল। অন্য হাতে চুলগুলো মুঠো করে ধরে ফেলে। ব্যথায় কুঁকড়ে ওঠে মাইশা। চোখের কুর্নিশ বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লোকটা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে মেরে আমি কুকুর দিয়ে খাওয়াবো তোর লাশ। মাইশা কথা বলার চেষ্টা করে, কিন্তু দুই ঠোঁট এক করতে পারে না, এতটাই শক্ত করে লোকটা চেপে রেখেছে মাইশার মুখখানা। হঠাৎ লোকটার ফোন বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সে মাইশাকে ছেড়ে দেয়। ফোনটা পকেট থেকে বের করতেই ফোনের আলোতে পুরনো একটা আলমারি দেখতে পায় মাইশা। আন্দাজ করতে পারে তাকে ঠিক কোথায় আটকে রাখা হয়েছে। হাসি ফুটে ওঠে মাইশার ঠোঁটের কোণায়। লোকটা ফোন রিসিভ করে কানে দিতেই মাইশা চেঁচিয়ে বলে ওঠে, রিয়াদ, আমাকে এতিমখানার পেছনের ভাঙা গোডাউনে আটকে রাখা হয়েছে। তুমি পুলিশ নিয়ে চলে এসো। লোকটা আন্দাজও করতে পারেনি মাইশা এমন একটা কাজ করবে। ভেবাচেকা খেয়ে যায় সে। ফোনের ওপাশে রিয়াদ ছিল, এটা মাইশা জানল কি করে। পরপর ফোনটা কেটে যায়। মাইশা হেসে ফেলে, মরব আমি, তবে এখন নয়। তোমার গল্প শেষ করব তারপরে। লোকটা ক্ষেপে যায়। ফোনটা পকেটে পুড়ে তেড়ে এসে গলা চিপে ধরে মাইশার। ভেবেছিল একটু রয়েশয় মারবে, কিন্তু এই মেয়ে ভারী ধরিবাজ। একে বাঁচিয়ে রাখা মানেই নিজের বিপদ। দম বন্ধ হয়ে আসছে মাইশার। চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। হাত পা বাঁধা থাকাতে নিজেকে বাঁচানোর জন্য একটুও নড়াচড়া করতে পারছে না। মাইশা নামক অভাগীর গল্পটা বুঝি আজকেই শেষ হয়ে গেল। প্রতিশোধ নেওয়া হলো না, কিছু মানুষকে শাস্তি দেওয়া হলো না। নিরীহ মানুষই বুঝি সব সময় শাস্তি পায়, আর দোষীরা পার পেয়ে যায়। দুনিয়া নামক জেলখানা থেকে বুঝি মাইশা নামক অপরাধীর নামটা মুছে গেল। সুমাইয়ার দ্বিতীয় স্বামী ইয়াসিন, নারী পাচারকারীর লিডার। শিরিন তার সাথে যুক্ত হয়েছে 10 বছর আগে। নিজের মেয়েকে প্রথম স্বামীর থেকে ছাড়িয়ে ইয়াসিনের সাথে বিয়ে দিয়েছিলেন শিরিন। কারণ ইয়াসিন বলেছিল শিরিনকে লিডার বানাবে এবং টাকার ভাগ বেশি দিবে। 2 দিনও সংসার করেনি সুমাইয়া।
ইয়াসিনের কিছু তথ্য জোগাড় করে তার বাড়ি থেকে চলে এসেছিল এবং শিরিনকে বলেছিল তাকে ওই বাড়িতে যাওয়ার জন্য জোর করলে সব তথ্য পুলিশকে জানিয়ে দিবে। ভয় পেয়ে মেয়েকে জোর করেননি শিরিন। সকালে ঘুম থেকে উঠে নিজের পাশে শিহাবকে পায়নি ইভা। শিহাবের জামাকাপড় এখনো পরে আছে ফ্লোরে। ইভার শাড়িটাও পরে আছে। শরীরে ব্যথা অনুভব করছে ইভা। অথচ এটা তাদের প্রথম মিলন নয়। গতকাল রাতে অন্য রকম এক শিহাবকে আবিষ্কার করেছে ইভা, যে শিহাবের যেন শুধু শরীরটাই প্রয়োজন। নরক যন্ত্রণা অনুভব করিয়েছে ইভাকে। এক রাতে মানুষ পাল্টে যায়। বিয়ের আগের দিন পর্যন্ত শিহাব তো অন্য রকম ছিল। হঠাৎ এতটা পরিবর্তন কেন হয়ে গেল? কান্না পাচ্ছে ইভার। এ কোন নরকে এসে পড়ল? তখনই শিরিনের গলা শুনতে পায় ইভা। উচ্চস্বরে ডাকছে এবং দরজা ধাক্কাচ্ছে। ইভা, উঠেছ? ফ্রেশ হয়ে এসো, কথা আছে। শুকনো ঢোক গিলে ইভা চাদর পেঁচিয়ে বাথরুম ছুটে। নিজের ইচ্ছে এই নরকে এসেছেও। শিরিন বিরক্ত হয়। ইভা কেন আসছে না? মনে মনে নতুন ছক কষে ফেলেছে শিরিন। ইভার সাথেও সে গেম খেলতে নামতে চলেছে। দুয়ারে দুঃখ হানা দিলে প্রতিটা জীব মৃত্যু কামনা করে। অথচ তারা চিন্তা করে না মৃত্যু ঠিক কতটা যন্ত্রণাদায়ক। মৃত্যুর দুয়ার হতে ফিরে আসা মানুষটিই অনুভব করতে পার মৃত্যু যন্ত্রণা। যেমন আজকে মাইশা করছে। নিজেকে বাঁচানোর অনেকটা চেষ্টাই করে গিয়েছে সে। বাধা হাত পা ছটফট করতে গিয়ে রশি আরও শক্ত হয়ে গিয়েছে। বাপায়ের অনেকটা অংশ কেটেও গিয়েছে। জীবনে অনেক কষ্ট পেয়েছে মাইশা। চিৎকার করে কেঁদেছে অনেক। মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। কিন্তু আজকে অনুভব করতে পারছে সেটা কোনো কষ্টই ছিল না। সেটা ছিল ক্ষণিকের মন খারাপ। যেই মুহূর্তে মাইশা মৃত্যুকে বরণ নিচ্ছিল। ভেজা আখি পল্লব বন্ধ করে নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছিল, সেই মুহূর্তেই দমকা হাওয়ার মতো উপস্থিত হয় রিয়াদ। লোকটাকে মাইশার থেকে ছাড়িয়ে নিয়ে এলোপাথারি মারতে থাকে। ছাড়া পেতেই মাইশা হা করে ঘন ঘন শ্বাস টানতে থাকে। কাশি উঠে যায়। কাশতে কাশতে মুখে রক্ত চলে আসে। তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছে। নজর জোড়া বন্ধ করার আগে ঠোঁট নাড়িয়ে রিয়াদকে বলতে চাচ্ছিল, ওকে মেরো না। কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। বেরিয়ে আসে রক্ত। অনেকটা চেষ্টা করেও রিয়াদকে মারতে না করতে পারে না মাইশা। নির্লজ্জ মাইশা। যে মানুষটা তার প্রাণ কেড়ে নিচ্ছিল সেই মানুষটার আঘাতে তার ভেতরটা ফেটে যাচ্ছে। রিয়াদ থামে না। মারতেই থাকে। শক্তপোক্ত রিয়াদের সাথে পেরে ওঠে না শিহাব। একটা আঘাতও ফেরত দিতে পারে না রিয়াদকে। মারতে ক্লান্ত হয়ে থামে রিয়াদ। হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। ফ্লোরে নিস্তেজ হয়ে পড়ে আছে শিহাব। রিয়াদ পেছনে ফিরে। বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। শিরিন বেগম 30 জন মেয়ের কন্ট্যাক্ট নিয়েছে, কিন্তু 29 জন মেয়ে জোগাড় করতে পেরেছে। শিরিনের পরিকল্পনা ওই একটা মেয়ের জায়গায় ইভাকে দিয়ে দিবে। দেখতে বেশ সুন্দরী ইভা। তারাও পছন্দ করে নিবে। ইভা নিজেকে গুটিয়ে মাথায় ঘোমটা টেনে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে মুজিবুর বসে খবরের কাগজে নজর বুলাচ্ছে। মানুষটার চোখের কোণায় পানি চিকচিক করছে। আশ্চর্যজনকভাবে ইভার ভীষণ খারাপ লাগছে। ছোটবেলা থেকে ইভা তার খালামণির স্বভাবের সাথে পরিচিত। সে জানে সবটা। সব সময় খালামণিকে উৎসাহ দিয়ে এসেছে। এক মুহূর্তের জন্যও মনে হয়নি তার খালামণি ভুল করছে। এমনকি সুমাইয়াকক তৃতীয় বিয়ে দিয়েছিল ইভা চক্রান্ত করে। সুমাইয়া এবং সোহেল এর বিচ্ছেদে ইভারও হাত রয়েছে। ইভার চাচাতো ভাই রকির সাথে সুমাইয়ার তৃতীয় বিয়ে হয়।
ঘুমন্ত সুমাইয়ার রুমে রকিকে পাঠিয়েছিল ইভা, এবং পরে লোক জড়ো করে সুমাইয়াকে বদনাম দিয়ে বিয়ে দিয়েছিল। এতে অবশ্য শিরিনেরও হাত রয়েছে। দীর্ঘশ্বাস ফেলে ইভা এগিয়ে গিয়ে মুজিবুরের পাশে বসে, বাবা শিহাব কল করেছিল, কোথায় গেছে? জবাব দেয় না মুজিবুর, প্রয়োজন মনে করে না। ইভা হতাশ হয়, তাকিয়ে থাকে মুজিবুরের মুখের দিকে। নিঃসন্দেহে লোকটা ভালো মানুষ, সুন্দর একটা সংসার উনিও ডিজার্ভ করে। বাবা, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। আমি সত্যিই রিয়েলাইজ করতে পারছি কতটা খারাপ কাজ করেছি আমি। সব ভুলে ভালোভাবে বাঁচতে চাই আমি। তাচ্ছিল্য হাসে মুজিবুর, অন্যের সংসার নষ্ট করে এই মেয়ে ভালোভাবে বাঁচবে, আল্লাহ সহ্য করবে। আল্লাহ তোমার মঙ্গল করুক, বলে মুজিবুর পেপারে মনোযোগ দেয়। ইভা খানিকটা অপমানিত বোধ করে, মাথা নিচু করে উঠে দাঁড়ায়। পিটপিট করে চোখ খুলতেই মাইশা নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। যাকক, তাহলে বেঁচে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে মাথা ঘোরাতেই কপালে ভাঁজ পড়ে মাইশার, কারণ রিয়াদ তার হাত ধরে ঘুমিয়ে আছে। দুইবার হাত ছাড়ানোর চেষ্টা করে মাইশা, কিন্তু পারে না। শক্তি দিয়ে হাত ছাড়িয়ে নিতে মন সায় দিচ্ছে না। লোকটা ঘুমাক একটু, মুখখানা দেখেই আন্দাজ করা যাচ্ছে ভীষণ ক্লান্ত সে। মনে মনে মাইশা সিদ্ধান্ত নিয়ে ফেলে, অনেকটা দূরে চলে যেতে হবে। এই শহরে আর না। এই শহরের স্বার্থপর মানুষগুলো তাকে বাঁচতে দিবে না। কিন্তু মাইশাকে বাঁচতে হবে, নিজের জন্য না হোক, যে আসছে তার জন্য হলেও তাকে বাঁচতে হবে। বাঁচতে হলে মায়া কমাতে হবে। মায়া খুব বাজে একটা রোগ, যা একটা জীবিত মানুষকে মৃতারা চিহ্ন তুর দিকে ঠেলে দেয়। এইসব ভাবনার মাঝেই রিয়াদ জেগে ওঠে। মাইশার হাত ছেড়ে দেয়, যেন শোনা জেনে ভুল করে ফেলেছে। হাঁসফাঁস করতে থাকে। মাইশা গভীর দৃষ্টিতে দেখে রিয়াদকে, ভেরি ভেরি সরি, নেক্সট আর কখনোই এমন হবে না। ট্রাস্ট মি, আমি ইচ্ছে করে না। মানে কখন, কিভাবে? ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের ঘোরেই বোধ হয়। ক্ষমা করে দিও, মাথা নিচু করে বলে রিয়াদ। মাইশা জবাব দেয় না, চুপচাপ রিয়াদের মুখের দিকে তাকিয়ে থাকে। মাইশার থেকে জবাব না পেয়ে রিয়াদ ঠিক আন্দাজ করতে পারে না মাইশা রেগে আছে কিনা। তবে মাইশার সাথে কথা বলা জরুরি, তাই অনেকটা অস্বস্তি নিয়েও মনের কথা বলার জন্য প্রস্তুতি নেয়। জীবনে এই প্রথমবার নার্ভাস হচ্ছে রিয়াদ। হাত পা বোধহয় মৃদু কাঁপছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করে, মাইশা শুনো, পৃথিবীতে বেঁচে থাকা সহজ বিষয় নয়। আর তুমি এখন একা নও। তোমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। তুমি কিন্তু তাকে একা কখনোই সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে পারবে না। তোমার কারোর সাহায্য দরকার। বর বা পরিবার কেউ কিন্তু তোমায় সাহায্য করবে না। তারা সুযোগ পেলেই তোমার ক্ষতি করে দিবে। আই এম সরি, আমি তাদের দুর্নাম করছি না, জাস্ট তোমায় বোঝাচ্ছি। তুমি আমায় বন্ধু ভাববে, আমার পাপাকে বিশ্বাস করবে, আমাদের সাথে থেকে তোমার বেবিটাকে সুস্থভাবে দুনিয়াতে আনবে। কথা দিচ্ছি কখনোই তোমার সুযোগ নিতে চাইব না, তোমায় বিয়ে করতে চাইব না। এই ভয়টা পেও না। রিয়াদ থামতেই মাইশা ভাঙা গলায় বলে ওঠে, আমায় অনেকটা দূরে নিয়ে যাবে রিয়াদ, যেখানে আমার অতীত আমাকে তাড়া করবে না, যেখানে আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারব, যেখানে নির্ভয়ে দুপা চলতে পারব, প্রাণ খুলে একটু হাসতে পারব। পারবে। কালো গোলাপ বরাবরই মাইশার পছন্দ। শিহাবকে কত বলতো, আমাদের যখন নতুন বাড়ি হবে সেই বাড়ির সামনে খানিকটা জায়গা জুড়ে কালো গোলাপ চাষ করব। বাগান আমার একখানা।
আমি গোধূলি বিকেলে হাতে চায়ের কাপ নিয়ে বাগানের মাঝখানে বসে গোধূলি উপভোগ করব। আজকে মাইশা যে বাড়িতে পা রাখছে সেই বাড়ির সামনে বিশাল বড় জায়গা ঘুরে কালো গোলাপের বাগান। বাগানের মাঝখানে দোলনা। মাইশা স্বপ্ন সাজিয়েছিল তাদের যখন নিজের বাড়ি হবে তখন সাদা এবং নীল রং দিয়ে দেয়াল রাঙাবে। এই বাড়ির দেওয়ালও সাদা এবং নীল রং দিয়ে রাঙানো। গাড়ি থেকে নেমে মাইশা শুধু চারিদিকে তাকিয়ে দেখছে। স্বপ্ন নাকি বাস্তব এটাই চিন্তা করছে। আবার এটাও ভয় পাচ্ছে এই সুখ নিরে কি একটুখানি সুখের হদিশ পাবে। সুখ কি এবার ধরা দিবে নাকি অভাগীর কপালে সুখ লেখা নেই। দাঁড়িয়ে পড়লে যে। চলো। রিয়াদ মাইশার পাশে এসে দাঁড়িয়ে বলে। মাইশা ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় মাইশা রিয়াদের পানে। 4.5 ঘন্টা জার্নি করে তারা এখানে এসেছে। এই জায়গার নাম কি জানা নেই মাইশার। শুধুমাত্র রিয়াদের ভরসায় চলে এসেছে। রিয়াদকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছে। জানা নেই রিয়াদ ভরসার দাম দিতে পারবে কিনা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মাইশার মনে হয়েছে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করে দেখি। ঠকলে ধরে নিবে নিয়তির লিখন। এটাই আমাদের বাড়ি। ঢাকাতে পাপার ব্যবসায়ের জন্য থাকতে হয়। গতকাল মাম্মাম এবং বোন চলে এসেছে। আজকে আমরা চলে আসলাম। এখন থেকেও এখানেই থাকবো আমরা। মাইশা মৃদু হেসে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। পায়ের ব্যথাটা এখনো তাজা। কাটা জায়গায় ব্যান্ডেজ লাগানো হয়েছে। রিয়াদের ইচ্ছে করছিল মাইশার নরম তুলতুলে হাতখানা ধরে দুপা এগিয়ে দিতে। এতে বোধহয় মেয়েটার কষ্ট একটু কমত। রিয়াদের সাপোর্টে একটুখানি শান্তিতে হাঁটতে পারত। কিন্তু অধিকার নেই। হাঁটতে হাঁটতে একখানা কালো গোলাপ ছিঁড়ে নেয় মাইশা। কানের পিঠে গুজেও ফেলে। মনটা আজকে তার বেশ ফুরফুরে। ভীষণ ভালো লাগছে, মনের কোণে সুখ উকি দিয়েছে। প্রশান্তিতে বুকটা ভরে আসছে। এত সুখ কেন লাগছে? বদ্ধ পরিবেশ থেকে মুক্তি পেয়েছে বলে হবে হয়তো। রিয়াদ দেখে মুগ্ধ হয়ে। মেইন দরজার সামনে লেখা সুখনীর। এটা কি সুখের রাজ্য? মনের মধ্যে প্রশ্ন জাগে মাইশার। ইচ্ছে করে রিয়াদকে শুধাতে, কিন্তু চেপে যায়। রিয়াদ কলিং বেল চাপে। সাথে সাথেই দরজা খুলে যায়। হাসিমুখে দাঁড়িয়ে আয়রা। মাইশাকে দেখেই জাপটে জড়িয়ে ধরে। তুমি এসেছ। আমার সাথে থাকবে। আমার রুমেই কিন্তু থাকবে। একসাথে ঘুমব দুজন। গল্পও করব ঠিক আছে। মুচকি হাসে মাইশা। হাত বুলিয়ে দেয় আয়রার মাথায়। ঠিক আছে থাকব। আয়রা ছাড়ে মাইশাকে। হাত ধরে টেনে ভেতরে ঢুকায়। মাম্মাম দেখো না, আপাই এসেছে। রেহেনা বেগম খুন্তি হাতে বেরিয়ে আসে। মাইশা তাকিয়ে থাকে। ভীষণ সুন্দরী মহিলা। ওনার দুটো ছেলে মেয়ে আছে বোঝা মুশকিল। অমায়িক হাসি মহিলার। তিনি মাইশার সামনে দাঁড়িয়ে এক গাল হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। মাশাআল্লাহ মা, তুমি অনেক সুন্দর। জবাবে মাইশা সালাম দেয়। তিনি সালাম ফিরিয়ে বলেন, আয়রা মাইশাকে ওর রুমে নিয়ে যাও। ওর রেস্ট প্রয়োজন। আয়রা মায়ের কথা মতো মতো মাইশার হাত ধরে তাকে নিয়ে চলে যায়। মাইশা রুমে ঢুকতেই রেহেনা বেগম এগিয়ে গিয়ে রিয়াদের মুখোমুখি দাঁড়ায়। মেয়েটাকে আমি ততক্ষণই যত্ন করব যতক্ষণ সে শুধুমাত্র আশ্রিতা থাকবে। এর বাইরে একটু গন্ডগোল দেখলে হয় আমি মো রব নয়তো মেয়েটাকে মা রব। বলেই তিনি চলে যায়। রিয়াদ অসহায় চোখে তাকিয়ে থাকে মায়ের চলে যাওয়ার দিকে। অনুভূতি বুঝি কেউ বোঝে না। শিহাবের খোঁজ পাওয়া গিয়েছে দুদিন পরে। এই 2 দিনে ইভা পাগলের মতো খুঁজেছে শিহাবকে। শিরিন কিছুতেই ইভাকে হাতের নাগালে পায়নি। কিডন্যাপ করানোর জন্য লোকও লাগিয়েছে কিন্তু কোনো ফয়সালা তারা করতে পারেনি।
মনে মনে বেশ চটে আছে শিরিন। ইভাকে হাতের নাগালে পেলে মনের খায়েশ মিটিয়ে আগে মা রবে, তারপর অন্য কথা। হাসপাতালের বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে শিহাব। জ্ঞান ফিরেনি তার এই 2 দিন। একটা হাত ভেঙে গিয়েছে, মুখের অবস্থা ভয়াবহ, একটা পাশ পুরো গিয়েছে। মনে হচ্ছে গরম তেল ঢেলে দেওয়া হয়েছিল তার মুখে। ইভা স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে শিহাবের দিকে। গোধূলি বিকেল, হাতে চায়ের কাপ নিয়ে বাগানের সেই দোলনায় বসে আছে মাইশা। মনটা তার ফুরফুরে। এই বাড়ির মানুষগুলো অসম্ভব ভালো। সত্যিই এটা সুখনীর। কয়েকটা ঘন্টা এখানে এসেছে, তাতেই হৃদয় শীতল হয়ে উঠেছে। চায়ের কাপে শেষ চুমুকটা দিতেই হঠাৎ করে মাথা ঘুরে ওঠে মাইশার। সুন্দর একটা জীবন সব মেয়েই আশা করে। ভালোভাবে 2 দিন বাঁচবে, স্বামী সন্তান নিয়ে 2 দিন সুখে থাকবে। এটাই তো কামনা করে সকল নারী। মাইশাও তেমনটাই চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে ভালো থাকতে পারেনি, সুখের নাগাল পায়নি। জন্ম থেকেই দুঃখের সাথে বসবাস করে আসছে। অবশেষে হয়তো সুখের দেখা পেল। এই যে এই বাড়ির মানুষগুলো কি সুন্দর আগলে রাখছে মাইশা। রেহেনা বেগম মেয়ের মতো ভালোবাসা দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, মাথায় তেল দিয়ে দিচ্ছে, সময় মতো ঔষধ দিচ্ছে। নিজ দায়িত্বে মাইশাকে সুখের রাজ্যে ঘুরিয়ে আনছে। আমিনুল ইসলাম অফিস থেকে বাসায় ফেরার সময় মাইশা এবং আয়রার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে। বিকেলে ওদের নিয়ে ঘুরতে বের হয়। শুধু রিয়াদের সাথেই মাইশার দূরত্ব। রিয়াদ খুব একটা আসে না মাইশার আশেপাশে। দেখা হয়ে গেলেও কথা বলে না তেমন। মাইশা শুধু হাসে। মায়ের করা শাসনে সে মাইশার কাছে আসছে না, এটা ভালোই জানে মাইশা। আজকে শুক্রবার, অফিস বন্ধ। মাইশার এই বাড়িতে আসার 6 দিন হল। রেহেনা বেগমের কাজ বেশি, সে রান্না করাই ব্যস্ত। মাইশা গুটি গুটি পায়ে এগিয়ে যায় রান্নাঘরে। আন্টি, আমি সাহায্য করব। রেহেনা বেগম তরকারি কাটায় মনোযোগ দিয়ে করা গলায় জবাব দেয়, কোনো দরকার নেই, ওখানে দুধ রেখেছি, চুপচাপ খেয়ে রেস্ট নাও। মাইশা দ্বিতীয়বার কিছু বলার সাহস পায় না। ওনাকে মাইশা খুব ভয় পায়। এ বাড়ির গিন্নি উনি। যদিও মাইশাকে ভালোবাসে, তারপরও ভয়। যদি কখনো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কোথায় যাবে সে? মাইশা দুধটুকু খেয়ে নেয়। রেহেনা অগোচরে হাসে। মায়া পড়ে গেছে মেয়েটার ওপর। কফির মগটা রিয়াদকে দিয়ে রেস্ট নাও গিয়ে। আমার হাত জোড়া, যেতে পারছি না। মাইশা মাথা নাড়িয়ে কফির মগটা হাতে তুলে নেয়। এই বাড়িতে আসার পর থেকে মাইশার জামাকাপড়ের সংখ্যা বেড়ে গিয়েছে। শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরা শুরু করেছে। এসব অবশ্য আমিনুল ইসলাম এনে দিয়েছে। তবে রিয়াদের পছন্দ করা প্রতিটা ড্রেস, সেটা মাইশার জানা। দোতলার দ্বিতীয় কামরা রিয়াদের। এই 6 দিনে কখনোই রিয়াদের রুমে ঢুকেনি মাইশা। ঢোকার কোনো কারণও ছিল না। দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ ইতস্তত বোধ করতে থাকে। শত হোক রিয়াদ ছেলে মানুষ। মাথার ঘুমটা আরও একটু টেনে দরজায় টোকা দেয়। ভেতর থেকে কোনো শব্দ আসে না। ভেতরে আসব। তোমার জন্য কফি পাঠিয়েছে আন্টি। এবারও কোনো শব্দ আসে না। মাইশা বুকে সাহস জমিয়ে দরজা ধাক্কা দেয়। সাথে সাথেই খুলে যায়। ভেতরে ঢুকে পড়ে মাইশা। বিছানায় উপুর হয়ে শুয়ে আছে রিয়াদ। কোমর অবধি কম্বল টানা, পেশিবহুল ফর্সা পিঠ দেখা যাচ্ছে। দৃষ্টি সরিয়ে ফেলে মাইশা। খাটের পাশে থাকা ছোট টেবিলে কফির মগ রাখে। বুঝতে পারে রিয়াদ গভীর ঘুমে আচ্ছন্ন। কফিটা নিয়ে যাবে কি না দোটানায় পড়ে যায় মাইশা। রেখে গেলে রিয়াদ জেগে উঠতে উঠতে ঠান্ডা হয়ে যাবে।
এসব চিন্তা করে কফির মগে হাত দিয়ে যেতেই একটা গম্ভীর নেশালো কণ্ঠস্বর ভেসে আসে মাইশার কানে। আমাকে ভালোবাসতে দেবে মাইশা? তোমার সাথে বাঁচার অনুমতি দিবে? ট্রাস্ট মি, কখনো কষ্ট দিব না। বুক কেঁপে ওঠে মাইশার, হাত থেমে যায়। ধীর দৃষ্টিতে তাকায় রিয়াদের পানে। রিয়াদ বসে পড়েছে ইতোমধ্যে। চোখ দুটো অন্য রকম লাগছে। উস্কো খুস্কো চুল। ড্রিঙ্ক করে ফিরেছিল রাতে এবং এখনও তার প্রভাব কাটেনি। বিচক্ষণ মাইশা ঠিক বুঝতে পারে। নেশা করেছ কেন? আঙ্কেল দেখলে কতটা কষ্ট পাবে। নরম গলায় বলে মাইশা। রিয়াদ মাথা নুইয়ে ফেলে। তুমি আমার সাথে একটু ভালো করে কথা বললে আমি আর কখনোই ড্রিঙ্ক করব না। দীর্ঘশ্বাস ফেলে মাইশা। কথা রাখতে শিখো। তোমার অভাবে মরে গেলে কথা রেখে কি হবে? তোমাকেই তো পাব না। এরকম কথা বললে আমি চলে যাব এই বাড়ি থেকে। দুর্বল ভেবো না, কড়া গলায় বলে ওঠে মাইশা। ভয়ে মুখখানা চুপসে যায় রিয়াদের। চোখে পানি টলমল করে ওঠে। আমি আর কখনো এসব বলবো না। তুমি থেকো যাও প্লিজ। তোমাকে দেখেও এক অদ্ভুত শান্তি পাই আমি। আর এক মুহূর্তও দাঁড়ায় না মাইশা। চলে যায় রিয়াদের রুম থেকে। রিয়াদ ফুপিয়ে কেঁদে ওঠে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু রিয়াদ কাঁদে। কষ্ট পেলে সে কান্না আটকে রাখতে পারে না। রাতে বাজে স্বপ্ন দেখেছে। সে দেখেছে মাইশা হারিয়ে যাচ্ছে। মাইশা, রিয়াদ এবং ছোট্ট পরী তিনজনে ঘুরতে গিয়েছে। হঠাৎ কোথা থেকে শিহাব এসে নিয়ে যায় মাইশাকে। একা পড়ে রয় রিয়াদ এবং ছোট্ট পরী। পরীটা মা মা বলে কাঁদতে আর রিয়াদকে বলছে পাপা মা এনে দাও। কিন্তু রিয়াদ মনেই করতে পারছে না শিহাব মাইশাকে নিয়ে কোথায় গিয়েছে। এক অদ্ভুত দেয়াল রিয়াদকে বন্দি করে রেখেছে। ভাগ্য কখন কার বদলে যাবে কেউ বলতে পারে না। কার সময় কখন পাল্টে যাবে টেরও পাবে না। এই যে শিরিন বেগম, দীর্ঘ 10 বছর যাবৎ নারী পাচার কাজে নিয়োজিত। অনেক টাকার মালিক হয়েছেন। ছেলে মেয়ে কিংবা নিজের পেছনে একটা টাকাও ব্যয় করেনি। ছোটবেলা থেকে অভাবের সাথে লড়াই করতে করতে বড় হয়েছেন। বিয়ে করে স্বামীর বাড়িতে পা রেখেও অভাব দেখেছেন। জীবনে একটাই জেদ ছিল, টাকা দেখবে। এবং দেখেছেও টাকা। স্বামী এবং সন্তান নিয়ে আলাদা সংসার পেতেছেন। মুজিবুরকে কখনোই তার পরিবারের কাছে যেতে দেয়নি। বলা বাহুল্য বউকে তিনি ভয় পায়। ছেলেকেও নিজের মতো তৈরি করে নিয়েছেন শিরিন। তবে ছেলে জানে না তার এই নারী পাচারের কেচ্ছা। এটা অবশ্য শিরিন জানাতেও চায় না। ইভাকে নিয়ে বেরিয়েছিল শিরিন বেগম। উদ্দেশ্য ইভাকে দিয়ে আসবে তার আস্তানায়। এমনিতে কখনোই ইভা আসত না। শিরিন গহনা কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে। শিহাবকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। এখন অবধি শিহাব একটা কথাও বলেনি। ডাক্তারের মতে উনি একদম ঠিক আছে এবং ইচ্ছে করেই কথা বলছে না। শহর পেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়ে অটোরিকশা। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এই দিকের পথ ঘাট একদম ফাঁকা। মানুষজনের চলাচল নেই বললেই চলে। যমুনা ব্রিজের ওপর দিয়ে অটোরিকশা যাওয়ার সময় ইভা তার হাতে লুকানো চাকুটা ঢুকিয়ে দেয় শিরিন বেগমের বুকে। শব্দ করে ওঠে শিরিন। থেমে যায় অটোরিকশা। ড্রাইভার নেমে আসে এবং ইভার সাথে মিলে শিরিন বেগমের হাত পা বেঁধে গলা বরাবর ছুরি চালিয়ে নদীতে ফেলে দেয় শিরিন বেগমের দেহখানা। ঠোঁট মেলে হাসে ইভা। ড্রাইভারের সাথে হাত মেলায়। আমার শরীরে তোমারই রক্ত বইছে। ভুলে যাও কি করে? স্বার্থপরতা আমার রতে মিশে আছে। এবার তুমিও শান্তিতে থাকো এবং আমাকেও শান্তিতে থাকতে দাও। সময় কখনো থেমে থাকে না। সে তার নিজের নিয়মে চলতেই থাকবে। নভেম্বর গড়িয়ে ডিসেম্বর চলে এসেছে। শীতের তীব্রতা বেড়েই চলেছে। তার সাথে বেড়ে উঠছে মাইশার অংশ।
5 মাসে পা রেখেছে সে। কি করে 3টে মাস চলে গেল বুঝতেই পারল না মাইশা। 3 মাসে তার বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে গিয়েছে দ্বিগুণ। জীবন বুঝি এতটাও সুন্দর হয়। এরই মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে শিহাবের কাছে। ডিভোর্সের সকল কার্যক্রম আমিনুল করেছে। গোপন রেখেছে মাইশার বাসস্থান। রেহেনা বেগম নিজের মেয়ের মতোই ভালোবাসে মাইশাকে, আদর করে, বকে, আবার যত্নও করে। মায়ের আদর কেমন হয় ভালোই বুঝতে পারছে মাইশা। কুয়াশা মাখা সকাল। প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে। দূরের কিছুই দেখার জো নেই। খুব ভোরেই ঘুম ভেঙে গিয়েছে মাইশার। রাতে তাড়াতাড়ি ঘুমানোর ফলেই হয়েছে এমনটা। বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করছিল না বলে গুটি গুটি পায়ে বের হয় রুম হতে। গায়ে পাতলা চাদর জড়িয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হয়। এই বাড়িতে মাইশার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ছাদ। ছাদ থেকে কালো গোলাপের বাগানটা স্পষ্ট দেখা যায়। কি যে সুন্দর লাগে। ছাদের দরজা খুলতেই মাইশার কপালে ভাঁজ পড়ে। খানিকটা অবাক হয়েছে সে, কারণ রিয়াদকে দেখা যাচ্ছে। সে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। রিয়াদের সাথে মাইশার কথা হয় না, দেখা হয় প্রায়ই। রিয়াদকে দেখা যায় মাইশার রুমের সামনে দাঁড়িয়ে থাকতে বা বাগানে একদম মাইশার রুমের বেলকনি বরাবর দাঁড়াতে। কখনো কখনো মাইশার খাওয়ার সময়ও সামনে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে মাইশা লজ্জায় পড়ে যায়। বাবা মা ইদানিং মানে না রিয়াদ। রেহেনা বেগমও তেমন কড়া চোখে তাকায় না। মাইশা অনেকবার ভেবেছে রিয়াদের সাথে খোলাখুলি কথা বলতে, আবার পিছিয়ে এসেছে। দীর্ঘ শ্বাস ফেলে মাইশা এগিয়ে যায়। রিয়াদের থেকে খানিকটা দূরে রেলিং ধরে দাঁড়ায়। পাশে কারো অস্তিত্ব টের পেয়ে রিয়াদ আকাশ থেকে দৃষ্টি সরিয়ে মাইশার পানে তাকায়। মেয়েটার মধ্যে জাদু আছে, অদ্ভুত সুন্দর এই মেয়ে। রিয়াদের চোখই ফিরতে চায় না মেয়েটার থেকে। একটু মোটা হয়েছে আগের থেকে, তাতে সৌন্দর্য আরও বেড়েছে। পেটটা অনেকটা উঁচু হয়েছে। রিয়াদের খুব করে ইচ্ছে করে মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে, শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিতে, কিন্তু পারে না। অনুমতি নেই, অধিকারও নেই। তোমার একটু মায়া হয় না মাইশা? একটুও মন গলে না? আমাকে তোমার একটুও ভালো লাগে না? চোখে বোধহয় পানি চিকচিক করছে রিয়াদের। ছেলেটা একটু বেশি ইমোশনাল, নিজের আবেগ লুকাতে পারে না। শুনো, তুমি যেটা ভাবছো বা চাচ্ছ সেটা যে সম্ভব নয়, এটা তুমি বুঝতে পারো না। জীবন এতই সহজ। আমি একটা বিবাহিত মেয়ে, সরি ডিভোর্সি মেয়ে। আমি 5 মাসের প্রেগন্যান্ট, তোমাদের আশ্রিতা। ঠিকঠাক একটা পরিচয় নেই। এসব তুমি ভাবছো না। তুমি কি বুঝতে পারছো না? আমার থেকে কিচ্ছু পাবে না তুমি। কি মিন করছি একটু বুঝে নাও। রিয়াদ একটু সাহস কুড়িয়ে মাইশার ডান হাতখানা নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়। চোখে চোখ রেখে জবাবে বলে, তোমার থেকে আমি কিচ্ছু চাই না। তুমি শুধু কাগজে কলমে আমার হয়ে থাকো, যাতে কখনো চলে যেতে চাইলে সেই কাগজটা তোমায় আটকে দেয়। রিয়াদের থেকে হাত ছাড়িয়ে নেয় মাইশা। চোয়াল শক্ত করে ফেলে। আমি তোমার গার্লফ্রেন্ড, হবু বউ। হাত ধরার সাহস পাও কোথায় তুমি? তোমাদের বাড়িতে থাকছি বলে দুর্বল ভাবছ, সুযোগ নিতে চাচ্ছ। মাথা নিচু করে ফেলে রিয়াদ। সরি, নেক্সট টাইম ধরব না। তোমার মা তোমার বিয়ে দিতে চাচ্ছে, মেয়ে দেখছে। চুপচাপ বিয়ে করে নাও। বোধহয় একটু রেগেই যায় রিয়াদ। বিয়ে করে নিব। বাস্তবতা জানো তুমি, একা একা পারবে বাচ্চা মানুষ করতে? স্কুলে দিতে হবে তোমার বাচ্চাকে, তার একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে, তাকে সুস্থভাবে মানুষ করতে হবে। একা পারবে তুমি? আমি বিয়ে করে নিলে আমার মা তোমায় ভালোবাসবে না। আমার বাবা তোমার সাথে এতটা ফ্রি হসে মিশবে না। ইন ফিউচার তোমাকে চলে যেতেও বলতে পারে।
তখন ভবিষ্যৎ চিন্তা করো মাইশা। মাইশার কপালে চিন্তার ভাঁজ পড়ে। বুদ্ধিমতী মাইশা কিছুটা আন্দাজ করে ফেলে, বুঝে ফেলে অনেক কিছু। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে মানুষ দুটো আশ্রয় দেবে না, সেখানে ওনারা পুরো 3 মাস ভালোবেসে আগলে রাখল। এমনি এমনি অবশ্যই নয়। তাচ্ছিল্য হাসে মাইশা। রিয়াদের এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়, হুড়ির টুপি টেনে মাথায় তুলে দেয়। রিয়াদ শুধু দেখতে থাকে মাইশাকে। মাইশার এইটুকু ছোঁয়াতেই তার হৃৎপিণ্ড কাঁপছে। হাত পায়েও বোধহয় কাঁপনের সৃষ্টি হচ্ছে। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ আমাকে দুঃখ দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। সুখের লোভ দেখিও না। আমি ভীষণ লোভী। না জানি কখন তোমার ফাঁদে পা দিয়ে ফেলি। রিয়াদ চোখ বন্ধ করে ফেলে। মায়াবতী নারীর মুখপানে বেশিক্ষণ তাকানো বারণ। আমাকে ছেড়ে যেও না মাইশা। এমন কিছু করিও না যাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সত্য কখনোই চাপা থাকে না। শিরিন নিখোঁজ 3 মাস হয়ে গেল। শিহাব পাগলের মতো খুঁজেছে তার মাকে। প্রতিটা থানায় জিডি করেছে। পুলিশকে টাকা দিয়েছে তার মাকে খুঁজে দেওয়ার জন্য। কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। মাকে হারিয়ে শিহাব প্রায় পাগল প্রায়। ইভা নিশ্চুপ। শিহাবের সাথে তাল মেলাচ্ছে, কিন্তু মনে মনে তার ভয় হচ্ছে, যদি কখনো শিহাব জেনে যায়। গত কয়েকদিন যাবৎ শিহাব রুমবন্দি হয়ে আছে। মাইশা ডিভোর্স লেটার পাঠিয়েছে। সেখানে গোটা গোটা অক্ষরে মাইশার সাইন রয়েছে। শিহাব এখনো সাইন করেনি, করবেও না। মাইশাকে সে খুন করবে তবুও ডিভোর্স দিবে না। কিছু পুরুষ মানুষের বাজে গুণ হচ্ছে তারা মুক্ত করে দিতে জানে না। তারা চায় তাদের সবাই অ্যাটেনশন দিবে, তাদের প্রতি ভালোবাসা দেখাবে, অবহেলা করার পরেও ছাড়বে না। শিহাব ঠিক সেই কোয়ালিটির পুরুষ। তার মনোবাসনা মাইশা তারই থাকবে, ইভাও তারই হবে। মাইশাকে অবহেলা করবে, মা রবে কাটবে, তবুও মাইশা শিহাবের হাত ধরে থাকবে। দিন শেষে শিহাবের দুয়ারেই মাইশার শেষ ঠিকানা হবে। শিহাবের মন পুড়ছে, ক্ষণে ক্ষণে ভয় শিওরে উঠছে। মাইশা বোধহয় ওই ছেলেটাকে বিয়ে করে ফেলল, বুঝি সংসার পেতে ফেলল। কিন্তু এমনটা কেনে করবে? শিহাব না হয় মাইশাকে ভালোবাসেনি, ঠকিয়েছে, কিন্তু মাইশা তো ভালোবেসেছিল। তাহলে মাইশা কি করে পারে দ্বিতীয় বিয়ে করতে? রাগে চোয়াল শক্ত করে ফেলে শিহাব। হাতে থাকা ডিভোর্স পেপারটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। মাইশা প্রেগন্যান্ট এটা গোপন রেখেই ডিভোর্সের কার্যক্রম করা হয়েছে। চতুর শিহাব ভালো করেই বুঝতে পারে এসব ওই ছেলেটার কারসাজি। মাইশা কখনোই এতটা সাহস পেত না। ছেলেটা এবং আমিনুলকে পথে বসানোর জন্য শিহাব কোম্পানির ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট চুরি করেছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। আমিনুল ঠিক উদ্ধার করেছে সব। ইভা কয়েকবার উকি দিয়েছে, দেখেছে শিহাবকে। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না তার। ইদানিং শিহাবকে চিনতে তার অসুবিধা হয়। আগের শিহাবকে একটু ছুঁয়ে দিলেই গলে যেত, উন্মাদ হয়ে উঠত। কিন্তু এখনকার শিহাবকে ছুঁয়ে দিলে তেতে উঠে। মাইশাকে বিয়ে করার ঠিক 5-6 মাস পর থেকেই মাইশা এবং শিহাব পরক্রিয়ায় লিপ্ত হয়েছিল। রূপের জাদুতেই বশ করেছিল শিহাবকে। অবশ্য বেশ কাঠখড় পুরাতে হয়েছিল। এক বুক সাহস নিয়ে খাবারের থালা হাতে ভেতরে ঢুকে ইভা। খাটের ওপর খাবারের থালা রেখে ফ্লোরে শিহাবের পাশে বসে ডিভোর্স পেপারের এক টুকরো কাগজ হাতে তুলে নেয়। তুমি কেন ওর জন্য কষ্ট পাচ্ছ? ও তো তোমায় ঠকিয়ে বাকিটুকু শেষ করতে পারে না ইভা। শিহাব গলা টিপে ধরে তার। রক্তচক্ষু করে তাকায় ইভার পানে। দাঁতে ওপর দাঁত রেখে হাতের জোর বাড়িয়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে ইভা। ইতোমধ্যে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে।
শান্তিতে ছিলাম আমি। মাইশার সাথে সংসার করতেছিলাম। আমার বাচ্চা আসতে চলেছে। তুই সবটা নষ্ট করে দিয়েছিস। আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই। শেষের কথাখানা চিৎকার করে বলে ওঠে শিহাব। কেঁপে ওঠে বোধহয় পুরো বাড়ি। মজিবুর নিজের রুমেই পত্রিকা পড়ছিল। ছেলের চিৎকারে এক প্রকার দৌড়ে আসে। ছেলের রুমে এসে এই রূপ দেখে ভয় পেয়ে যান তিনি। দৌড়ে গিয়ে ছেলেকে ছাড়ায় ইভার থেকে। ইভা ছিটকে পড়ে ফ্লোরে। গলা ধরে কাঁচতে থাকে। শিহাব জোরে জোরে শ্বাস টানছে। মুজিবুর ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাথা ঠান্ডা কর। এতটা রেগে কেন যাচ্ছিস? জবাব দেয় না শিহাব। চোখ বন্ধ করে দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরে। তখনই উচ্চস্বরে কলিং বেল বেজে ওঠে। মুজিবুর ছেলেকে ছেড়ে ইভার কাছে যায়। হাত এগিয়ে দেয় ইভার দিকে। ইভা মুজিবুরের হাত ধরে বসে। আমার সাথে চলো। ওকে একা থাকতে দাও। শিহাবের দিকে এক পলক তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মুজিবুরের পেছনে বেরিয়ে যায় ইভা। শিহাবও আর বসে থাকে না। সেও বেরিয়ে পড়ে দেখার উদ্দেশ্যে কে এলো। মুজিবুর দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে কয়েকজন পুলিশ অফিসার ঢুকে পড়ে ভেতরে। সাথে মহিলা অফিসারও রয়েছে। শিহাবের কপালে ভাঁজ পড়ে। ইভার ভয় বেড়ে যায়। শরীরের কাঁপন বাড়তে থাকে। ইভা রহমান, ইউ আর আন্ডার এরেস্ট। শিরিন চৌধুরীকে খুনের অপরাধে আপনি গ্রেফতার করা হল। চমকে ওঠে শিহাব এবং মজিবুর। ইভা হতদম্ভ হয়ে যায়। পুলিশ জানল কি করে? এটা তো কারোরই জানার কথা না। শিহাব বলে, কি বলছেন আপনি? ঠিকই বলছি। মাইশা চৌধুরী প্রমাণ সহ কেস করেছে ওনার নামে। ওনাকে এরেস্ট করছি আমরা। বাকিটা করতে কথা হবে, বলেই মহিলা কনস্টেবলকে ইশারা করেন। সাথে সাথে তারা ইভার দুই হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ইভা কিছু বলার চেষ্টা করছিল কিন্তু কেউ শোনে না তার কথা। শিহাব ভাবনায় পড়ে যায়। মাইশা প্রমাণ সহ কেস করেছে। মাইশা, তার মা বেঁচে নেই। ইভা মেরেছে। মাইশা দেখেছে। কোথায় মাইশা? মাইশার মেজাজ তুরঙ্গে। রিয়াদ এক গুচ্ছ কালো গোলাপ এনে রেখে দিয়েছে মাইশার রুমে, ঠিক বিছানার ওপর। এর আগেও এমন কাজ করেছে রিয়াদ। মাইশা সাফ সাফ জানিয়েছে গাছের ফুল গাছেই মানায় হাতে না, কিন্তু ছেলেটা শুনলে তো। তবে আজকে মাইশা করা গলায় কথা শুনিয়ে দিবে। এটা ভেবেই মাইশা ওড়না কোমরে বেঁধে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়। এই মুহূর্তে রিয়াদ খাচ্ছে। মাইশা রিয়াদকে খেতে বসতে দেখেই রুমে এসেছিল। ধাপ ধাপ পা ফেলে খাবার রুমে গিয়ে দেখে ঠিকই রিয়াদ খাচ্ছে। তবে এখন আশেপাশে রেহেনা বেগমকে দেখা যাচ্ছে না। মাইশা গিয়ে রিয়াদের পাশে দাঁড়ায়। ফুল কেন ছিঁড়েছ? না করেছি না তোমায়। রিয়াদ জবাব দেয় না। চুপচাপ খেতে থাকে। মাইশার রাগ বেড়ে যায়। সে খানিকটা ঝুঁকে বলে, আমি কথা বলছি কানে ঢুকছে না? শুনতে পাচ্ছ না তুমি? ফুল কেন? বাকিটা শেষ করতে পারে না মাইশা। রিয়াদ খানিকটা রুটি ঢুকিয়ে দেয় মাইশার মুখে। মুখ ভর্তি রুটি। মাইশা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রিয়াদের দিকে। রিয়াদ মাইশার নাক টেনে দিয়ে বলে, আস্তে আস্তে কথা বলবা আর ধীরে ধীরে চলবা। এখন তুমি যেমন বিহেভিয়ার করবা তোমার বাচ্চাও তেমন বিহেভিয়ার করবে। বুঝলে টুনির মা? শিহাবের ললাটে চিন্তার ভাঁজ। অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে সে। মুজিবুরও অবাক হয়েছে। স্ত্রী চলে যাওয়ার শোকের থেকে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা বেশি আবেগপ্রবল করেছেন তাকে। সবটা মাইশা করেছে। ইভা ভয়ে সিটিয়ে আছে। হাতে তার হাত করা। পাশে সেই ড্রাইভার। সামনে ল্যাপটপের স্ক্রিনে চলছে কিছু দৃশ্য। সেই দৃশ্য দেখছে কয়েকজন পুলিশ অফিসার, শিহাব, মুজিবুর, সোহেল, ইভা এবং সেই ড্রাইভার।
শিরিনের নারী পাচার করার ব্যবসায় নারীদের স্বীকারোক্তি এবং ইভা শিরিনকে গলায় ছুরি চালিয়ে নদীতে ফেলে দেওয়ার দৃশ্য নিখুঁতভাবে ভিডিও করা সবটা। কে করেছে এমনটা? কেচ ফাইলে মাইশার সাইন। শিহাব দুই হাতে চুল খামচে ধরে বসে পড়ে। মায়ের মৃত্যুর থেকে মায়ের পেশাটা তাকে বেশি কষ্ট দিচ্ছে। মুখ থেকে ছিহহ শব্দটা বেরিয়ে আসছে। হঠাৎ রিয়াদের মনে পড়ে মাইশা কোথায়। অফিসার মাইশা এসেছিল এখানে। পুলিশ অফিসার জবাব দিতে পারে না। জবাব দেওয়া বারণ তাদের। তিনি গলা খাকারি দিয়ে বলে, পার্সোনাল কথা কাউকে শেয়ার করা বারণ। মাইশা ম্যাম নিজেকে আড়াল রাখতে চাচ্ছে। সোহেল ভ্রু কুঁচকে বলে ওঠে, কিন্তু আমার কেন মনে হচ্ছে মাইশা এসব কিছুই জানে না। আপনারা কিছু লুকোচ্ছেন। পুলিশ অফিসার হাসে, মাথা চুলকে জবাব দেয়, মাইশা ম্যামের মেয়ে বেবি হতে যাচ্ছে। ম্যাম ইনভাইট করেছেন আপনাদের সহ আমাকে, সময় হলে সবাইকে নিয়ে যাব। শিহাব হিসাব মিলায়, মাইশার তো প্রেগন্যান্সির 6 মাস চলে। তার কন্যা সন্তান আসতে চলেছে। কোল জুড়ে ফুটফুটে বাবু আসবে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে শিহাবের। বিড়বিড় করে বলে, আমার মেয়ে হবে। বাবা তোমাকে ঠিক নিয়ে আসবে সোনা। আমার মেয়ে আমার সাথে থাকবে। কিছু প্রশ্নের উড় থাকলেও কখনো মুখের ওপর উড় দেওয়া যায় না। এই যে মাইশাকে প্রশ্ন করা হয়েছে সে রিয়াদকে বিয়ে করতে চায় কিনা। মাইশা চাইলেই করা গলায় জবাব দিতে পারে, না হহ, আমি ওনাকে বিয়ে করতে চাই না। কিন্তু মাইশা পারছে না। কারণ গতকাল রাতে মাইশা ঘুমানোর আগে একটু বাইরে বেরিয়েছিল পানি খেতে। তার রুমে পানি ছিল না। তখন মাইশা রেহেনা বেগমের রুমে কথার আওয়াজ পায়। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে এগিয়ে যায় শুনতে। দরজার পাশে দাঁড়াতেই মাইশার চোখ পড়ে রুমের ভেতরে। রিয়াদ তার মায়ের পা জড়িয়ে কাঁদছিল এবং বলছে, আমি মাইশাকে ছাড়া বাঁচব না। জীবনে তোমাদের কাছে কিচ্ছু চাই না। যা বলেছ তাই করেছি, শুনেছি। শেষবারের মতে মাইশাকে চাচ্ছি। আমাকে ভিক্ষা দাও। নিজের চোখে এমন আকুলতা দেখে মাইশা দিশেহারা হয়ে গিয়েছে। কি করবে বা করা উচিত বুঝতে পারছে না। রেহেনা বেগম বিরক্ত হয় মাইশার চুপ থাকা দেখে। আমিনুল শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় দিচ্ছে মাইশাকে ভাবতে। অশান্ত রিয়াদ। হাত পা কাঁপছে তার। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে সে ঘেমে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। একটু পানির প্রয়োজন অনুভব করছে। স্থির হয়ে বসে থাকতে পারছে না সে। একবার দাঁড়িয়ে যাচ্ছে তো আবার বসে যাচ্ছে। ওর থেকে অনুমতি নেওয়ার কি আছে? আমার ছেলের মতো ছেলে সে গোটা দুনিয়া খুঁজলেও পাবে না। তুমি আংটি বানিয়ে আনো, পরিয়ে রাখব। বাচ্চা হয়ে গেলে বিয়ে হবে। রেহেনার শক্ত জবাব। বুক কেঁপে ওঠে মাইশার। দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে তার নেই। রিয়াদ যথেষ্ট ভালো ছেলে, কিন্তু ভালো বর সে কখনোই হতে পারবে না। আবেগের বসে লাফাচ্ছে এখন। কিন্তু যখন বুঝতে পারবে বা আবেগ কেটে যাবে তখন আফসোস করবে। অন্যের সন্তানকে নিজের সন্তান পরিচয় দেওয়া কি এতই সহজ? কখনোই না। স্ত্রীর মন্তব্যে বিরক্ত বোধ করে আমিনুল। বিয়েটা মাইশার। সিদ্ধান্ত মাইশার। এখানে কোনো প্রকার জোর তিনি করতে চায় না। মাইশা তুমি নির্ভয়ে জবাব দেও। কোনো চাপ দেওয়া হবে না তোমায়। রিয়াদ তোমাকে ভালোবাসে। তাছাড়া বাকিটা জীবন তুমি একা কাটাতে পারবে না। তোমার কাউকে প্রয়োজন পড়বেই। তোমার বাচ্চার একটা ঠিকঠাক পরিচয় দরকার। বাকিটা তুমি ভাবো। আমিনুলের কথার পিঠে মাইশা বলে ওঠে, আমি রিয়াদকে বিয়ে করতে রাজি। তবে এখন নয়। আমার ডিভোর্সটাও হয়নি এখনো।
যতই প্রেগন্যান্সি গোপন রেখে ডিভোর্স পেপার বানানো হোক না কেন, ডিভোর্স কিন্তু হয়নি। আর আমি জানি ডিভোর্স পেপারে সাইন করে শিহাব সেটা কোর্টে জমা দেয়নি। প্রপারলি ডিভোর্সটা হোক, তারপর আমার বাচ্চা দুনিয়ার আলো দেখুক। তখন যদি রিয়াদ বাচ্চাকে নিজের মনে করতে পারে আমি বিয়ে করব। মাইশার জবাবে সন্তুষ্ট আমিনুল। রেহেনারও ভালো লেগেছে জবাব। তার ছেলেকে রিজেক্ট করে দিলে এই মুহূর্তে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিত রেহেনা। মাইশা এবার রিয়াদের চোখে চোখ রেখে বলে, তুমি কথা রাখতে পারো না রিয়াদ। কথার খেলাপ করা মানুষদের আমার পছন্দ না। বলেই মাইশা চলে যেতে নেয়। রিয়াদ বলে ওঠে, আমাকে তোমার কখনোই পছন্দ ছিল না। একটা কথা শুনে রাখো, আমাদের বেবিকে লাগবে। আমি তোমাকে আর তাকে সুন্দর একটা জীবন দিব। 9 মাসের পেট নিয়ে মাইশার চলাফেরা করা কষ্টকর হয়ে গেছে। সাধারণত আর 5টা প্রেগন্যান্ট মহিলার থেকে মাইশার পেটটা বেশি উঁচু হয়েছে। আজকে রিয়াদ মাইশাকে নিয়ে গিয়েছে চেকআপ করাতে। প্রতি মাসে একবার করে ডাক্তারের চেম্বারে যেতে হয় তাদের। মাইশার যাবতীয় দায়িত্ব রিয়াদ পালন করে আসছে। ডাক্তার দেখানো থেকে শুরু করে মাঝরাতে পা ব্যথা করলে পা মালিশ করে দেওয়া, ঠিকমতো ঔষধ এবং খাবার খাওয়ানো, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এবং সেই সাথে অফিসটাও করে যাচ্ছে। রেহেনা বেগম, আমিনুল, আয়রা সকলেই মাইশা ভীষণ আদুরে রাখে। কথায় বলে না, অসহায় মানুষ একটু ভালোবাসা পেলে আহ্লাদী হয়ে ওঠে। মাইশার অবস্থাও তেমন। মাইশা কখনো নেকা ছিল না, কিন্তু ইদানিং নেকা হয়ে যাচ্ছে। কত কষ্ট সহ্য করেছে, কত মাইর খেয়েছে। কখনো চোখের পানিটুকুও কেউ মুছিয়ে দেয়নি। তবে এখন একটু পেট ব্যথা করলেই মাইশা কেঁদে ওঠে। আর তার কান্নায় অস্থির হয়ে পড়ে রিয়াদ, রেহেনা, আমিনুল এবং আয়রা। মাইশার চোখ থেকে এক ফোঁটা পানি গড়ালে তারা অস্থির হয়ে ওঠে। রক্তের সম্পর্ক ছাড়াও কখনো মানুষ মানুষকে এতটা ভালোবাসে। মাইশার পরনে ঢিলেঢালা মেক্সি, পা দুটো আবারও ফুলে উঠেছে। সকালেই রিয়াদ তেল মালিশ করে দিয়েছে। রিয়াদ মাইশাকে তৈরি হতে দিয়ে নিজে চেঞ্জ করতে গিয়েছে। মাইশা জামাটাই পাল্টেছে শুধু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যাচ্ছে। রোগা পাতলা মাইশা এখন মোটু হয়ে গিয়েছে। চাপা ভাঙা গাল দুটো গোলুমলু হয়ে উঠেছে। পেটের জন্য পা দুটো দেখতেই পারে না মাইশা। নিচু হতে পারে না। উঁচু পেটটাতে হাত বুলায় মাইশা। আনমনে বলে ওঠে, আমার সোনা, মা কখনো ভুলে যাস না। রিয়াদ শার্টের বোতাম লাগাতে লাগাতে ঢুকে পড়ে, টুনির মা হলো তোমার। মাইশা রিয়াদের কণ্ঠ পেয়ে তাড়াহুড়ো করে ওড়না খানা মাথায় চাপিয়ে নেয়। এই তো আমি রেডি। রিয়াদ মুচকি হাসে। এগিয়ে আসে মাইশার দিকে। আয়নার দিকে ঘুরিয়ে দেয় মাইশাকে। মোড়া টেনে বসতে ইশারা করে। মাইশা বাধ্য মেয়ের মতো বসে পড়ে। ড্রেসিং টেবিলের ওপর থেকে চিরুনিখানা তুলে নেয় রিয়াদ। আলতো হাতে আঁচড়াতে থাকে মাইশার চুল। আয়নায় রিয়াদকে দেখতে থাকে মাইশা। আচমকা মাইশা প্রশ্ন করে, আমায় খুব ভালোবাসো তাই না? থমকে যায় রিয়াদ। হাত থেমে যায় তার। তাকায় মাইশার চোখের দিকে। ছোট করে জবাব দেয়, হুমম। আমার কিছু হয়ে গেলে তোমার টুনিকে তুমি ভালোবাসবে, আগলে রাখবে, শিহাবের হাতে তুলে দিবে না তো? কলিজা কেঁপে ওঠে রিয়াদের। আতঙ্কিত হয় তার চোখ মুখ। মাইশা আবারও হাসে। মানুষের মৃত্যুর কথা তো বলা যায় না। দেখা যাবে তখন। ফিউচার ভাবতে হবে না তোমার। ইভাকে জেলে ঢোকালে তুমি, তাহলে আমার নাম কেন দিলে? রিয়াদ আবারও অবাক হয়। মাইশা জানল কি করে? হ্যাঁ, রিয়াদ আর সোহেল ভিডিও করেছিল সবটা। ইভার পিছু লেগেছিল। শিরিনের নারী পাচারও তারাই ফাঁস করেছে। সোহেল রিয়াদের বন্ধু।
যাতে শিহাব তোমায় দুর্বল না ভাবে। সে যাতে বোঝে মাইশা প্রতিবাদী। জিজ্ঞেস করবে না আমি কিভাবে জানলাম তুমি সোহেল এবং আমার কথা শুনে ফেলেছিলে। সেটাও আমি জানি। রেহেনার থেকে বিদায় নিয়ে রিয়াদ মাইশাকে নিয়ে বেরিয়ে পড়ে। মাইশা বায়না ধরেছে আজকে রিকশা করে যাবে। অগত্যা রিয়াদ রিকশা ডেকে নেয়। বাজার পেরুতেই রিকশা আটকে দাঁড়িয়ে যায় শিহাব। থেমে যায় রিকশা। আতঙ্কিত হয় মাইশা। রিয়াদের হাতখানা শক্ত করে ধরে ফেলে। শিহাব আসলে এই এলাকাতে এসেছিল বেড়াতে মুজিবুরকে নিয়ে। এখানে শিহাবের দাদাবাড়ি। হঠাৎ করেই খেয়াল করে মাইশাকে। এক দৌড়ে চলে এসেছে। শিহাব মাইশার হাতখানা ধরে ফেলে। মাইশা কত খুঁজেছি তোমায়। কোথায় ছিলে তুমি? শিহাবের চোখের কোণে পানি জমেছে। মাইশা শুকনো ঢোক গিলে শিহাবের থেকে নিজের হাতখানা ছাড়াতে চায়। রিয়াদ ক্ষেপে যায়। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শিহাবকে। ওকে ছোঁয়ার সাহস হয় কি করে তোর? শিহাবও রেগে যায়। সে তেড়ে এসে রিয়াদের কলার টেনে ধরে। তোর সাহস হয় কি করে আমার বউকে নিয়ে ঘুরতে বের হওয়ার? এভাবে দুজনের কথা বাড়তে থাকে, হাতাহাতি বাড়তে থাকে। ছোট্ট রিকশাটা কেঁপে কেঁপে উঠছে। দুই হাতে দুই কান চেপে ধরে বসে থাকে মাইশা। রিয়াদ এক লাফে রিকশা থেকে নেমে যায়। রিকশা মামাও নেমে পড়েছে। শিহাব রিয়াদকে লাথি দিতে যায়। রিয়াদ সরে যাওয়াতে লাথিটা রিকশায় লাগে এবং মাইশা সহ রিয়াদ উল্টে পড়ে যায়। রিকশার খানিকটা ভর পড়ে মাইশার পেটে। চিৎকার করে ওঠে মাইশা। হুঁশস ফেরে রিয়াদের। রক্তে মাখামাখি হয়ে গিয়েছে রাস্তা। দিশেহারা হয়ে ওঠে রিয়াদ। শিহাবও বাকরুদ্ধ হয়ে গিয়েছে। রিকশা মামা চিৎকার করে ওঠে। মাইশাকে গিয়ে ধরতে যায়। মাইশা রক্ত মাখা হাতখানা উঁচু করে রিয়াদকে ডাকে। রিয়াদ হাউমাউ মাইশার কাছে যায়। কোলে তুলে নেয় মাইশাকে। মাইশা চিৎকার করে কাঁদছে, ছটফট করছে। শিহাব গাড়ি থামায়। হাসপাতালের করিডোরে বসে আছে রিয়াদ। চোখ দুটো তার রক্তবর্ণ রূপ ধারণ করেছে। শিহাবও দাঁড়িয়ে আছে খানিকটা দূরে। আমিনুল সামলাচ্ছে রেহেনা বেগমকে। এতগুলো দিন মেয়েটাকে রেখেছে, ভালোবেসেছে। কত খেলনা কিনেছে বাচ্চাটার জন্য। মেয়েটার কিছু হয়ে গেলে নিজেকে সামলাতে পারছে না রেহেনা। তার আরও একটা চিন্তা, মাইশার কিছু হয়ে গেলে তার ছেলেটার কি হবে? মরেই যাবে তার ছেলে। একটু পরেই বাচ্চার কান্নার আওয়াজ আসে। কান্না থামে রেহেনার। সে দাঁড়িয়ে যায়। শিহাবও এগিয়ে যায় দরজার দিকে। রিয়াদ শুধু মাথা তুলছে না। একটু পরেই সাদা তোয়ালে মোড়ানো ছোট্ট চাঁদকে নিয়ে বের হয় এক নার্স। মুখটা তার বিষণ্ণ। শিহাব বাচ্চাটাকে ছুতে গেলেও নার্স ছুতে দেয় না। তিনি মাথা নিচু করে জবাব দেয়, ম্যাম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে গিয়েছে বাচ্চাটাকে তার বাবার কাছে দিতে, এবং আপনাকে ছুতেও নিষেধ করে গিয়েছে। বলতে বলতে নার্স রিয়াদের কোলে দেয় বাচ্চাটাকে। রিয়াদ দুহাতে আগলে নেয়, তবে কথা বলে না। শেষ নিঃশ্বাস মানে? আমিনুল ভয়ে ভয়ে প্রশ্ন করে ওঠে। তখনই ডাক্তার বেরিয়ে আসে। সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি। প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মাথা নিচু করে বলে ডাক্তার। রেহেনা হাউমাউ করে কেঁদে ওঠে। আমিনুলও শব্দ করে কেঁদে ওঠে। শিহাবও কাঁদছে। পানি নেই শুধু রিয়াদের চোখে। সে বাবুটার দিকে তাকিয়ে আছে। কালো গোলাপ বাগানের ঠিক সামনে মাইশাকে খাটিয়াতে শুইয়ে রাখা হয়েছে। গোছল করানো শেষ। সাদা কাফনে মোড়ানো হয়ে গিয়েছে। মুখটা শুধু একটুখানি খোলা রাখা হয়েছে। রেহেনা বেগম দুবার জ্ঞান হারিয়েছেন। আমিনুল পাথরের মতো বসে আছে। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা।
সকলেই শেষবার দেখতে এসেছে মাইশাকে। মাইশার ফুটফুটে মুখখানা দেখে সকলেই আফসোস করছে অকালে চলে যাওয়ার জন্য। শিহাব গেইটের কাছেই দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার সাহস তার নেই। রিয়াদ ছোট্ট টুনিকে নিয়ে মাইশার খাটিয়ার পাশে বসে পড়ে। আমাকে বিয়ে করবে না বলে চলেই গেলে। আমি কথা রাখতে পারিনি বলে এভাবে একা করে দিলে। আমাকে ভালোবাসলে না কেন মাইশা? আমার হলে না কেন? শেষের কথা চিৎকার করে বলে ওঠে রিয়াদ। ছুঁয়ে দেয় মাইশার মাথা। হাউমাউ করে কেঁদে ওঠে। রিয়াদের চিৎকার করা কান্নায় উপস্থিত প্রতিটা মানুষের হৃদয় কেঁপে ওঠে। ছোট্ট বাবুটাও কেঁদে ওঠে। হয়তো সে বুঝতে পেরেছে এই দুনিয়ায় সে মায়ের আদর পাবে না। এক দুঃখবিলাসীর পেটে জন্ম তার। আমি তোমাকে ভালোবাসি মাইশা, খুব ভালোবাসি তোমায়। তোমাকে পাওয়ার দাবি আমি মরার পরেও ছাড়ব না। প্রিয় মানুষটাকে কবরে শুইয়ে রিয়াদ হাঁটু মুড়ে বসে পড়ে সেখানেই। হাতে তার এক গুচ্ছ কালো গোলাপ। বাড়ির ঠিক সামনে মসজিদের পাশে কবর দিয়েছে মাইশাকে। গোলাপগুলো কবরের পাশে রাখে রিয়াদ। ইচ্ছে ছিল টুনিকে নিয়ে যেদিন আমার বাড়িতে প্রবেশ করবে, হাঁটু মুড়ে প্রপোজ করব তোমায়। ইচ্ছেটা অপূর্ণ রাখি কি করে বলো? আমাকে ভালোবাসতে মাইশা। সুন্দর একটা জীবন হতো আমাদের। স্বপ্নের মতো বাঁচতাম আমরা। বলতে বলতে কবরের পাশে শুয়ে পড়ে রিয়াদ। হোক না কল্পনা, তবুও তুমি শুধুই আমার। আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু। যেভাবে চাওয়া পাওয়ার হিসেব থাকবে না, শুধু থাকবে নিঃস্বার্থ ভালোবাসা। দুঃখবিলাসীর গল্পটা শেষ হলো আজ। শুরু হলো রিয়াদ, মাইশা এবং রিশার গল্প। আমাদের মেয়ের নাম রিশা রেখে দিলাম। সুন্দর হলো না বলো মাইশা? এখানেই আমাদের ঘর, এটাই আমাদের আসল ঠিকানা। সমাপ্ত।